সেও জাদুকর ছিল। চারপাশের 1000 মাইলে সমস্ত ডাইনি আর জাদুকর ওটা চেনে। শুনুন বাস, ওই জিনিস সবাই চেনে, তবে ওটা নিয়ে কথা বলে না কেউ, এমনকি খোদ রাজাও না। এবার আমি যা বলবো সেটা কিন্তু মাতাল হ্যান্সের কথা না। আমাকে সত্যিকারের খাঁটি খ্রিস্টান যিনি বানিয়েছেন, সেই আপনার বাবা মহান যাজকের কথা এগুলো। আমার মন বলছে তিনি স্বর্গ থেকে আমাকে নির্দেশ দিচ্ছেন। ওই মাদুলি ভুলেও খুলবেন না বাস। আর ওই দূর অভিযানে আমাকে সঙ্গে নিতে ভুল করবেন না। যদিও আমি খুবই ভালো মানুষ, অনেকটা ছবিতে দেখা হাঁসের ডানাওয়ালা দেবতাদের মতো, তারপরও স্বর্গের ভয়ঙ্কর গরম আগুনের কাছে পৌঁছানোর আগে আমি আরেকটু ভালো হতে চাই। তাহলে আপনার যাজক বাবার সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো। আমার বাবা যদি জানতেন নিরেট মূর্খ হ্যান্সকে ধর্মীয় নৈতিক শিক্ষা দিতে গিয়ে কেমন জগা খিচুড়ি তৈরি হয়েছে, স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়তেন। হো হো করে হেসে ফেললাম, কিন্তু হ্যান্স চূড়ান্ত রায় দেয়া বিচারকের গাম্ভীর্য নিয়ে বলে চলল, জাদুর মাদুলি পড়ে থাকুন বাস, পড়ে থাকুন। পাকস্থলী খসে পড়ে যাক, ওটা যেন না হারায় বাস। জিনিসটা দেখতে হয়তো সোনার বোতলে ভরে রাখা সুন্দরী মেয়েদের চুলের মতো চমৎকার না, কিন্তু ওসবের চেয়ে অনেক বেশি কাজের। মেয়েদের চুল দেখলে পেটের ভেতরে শুধু পাক খেয়ে ওঠে। এমন সব কথা মনে পড়ে যেগুলো ভুলে যাওয়াই ভালো বাস। ওই মাদুলি বা ওটার মধ্যে বসে থাকা বুড়ো জিকালি আপনাকে বর্ষার কবল থেকে বাঁচাবে, খারাপ জাদুর হাত থেকে বাঁচাবে। যারা খারাপ জাদু করবে, ওই মাদুলি তাদের উপরে সব ফেলবে। তার উপর ওটা থাকলে পেট ভরে দুটো খাওয়া মিলবে। আর কপাল যদি ভালো হয় তাহলে মাদুলির গুণে একটু মদও জোগাড় হতে পারে। এবার দূর হও, হাত ঝাপটা দিলাম, আমি গোসল করব। ঠিক আছে বাস, আপনি যদি অনুমতি দেন তো ঝোপের ওপাশে গিয়ে বন্দুক হাতে বসি। কাপড় ছাড়া বাসকে দেখার জন্যে বসবো তা কিন্তু না। সাদা মানুষ এত কুৎসিত যে দেখলে বমি আসে। তাছাড়া বাস, কিছু মনে করবেন না, সাদা মানুষদের গায়ে খুব বিটকেল গন্ধ। আসলে আরও কোনো সাপ এলে মারতে অপেক্ষা করব। লাথি মারার ভঙ্গিতে পা তুলে খেকিয়ে উঠলাম এবার। বুড়ো নোংরা বেটে শয়তান, সব সর ওখান সর এখান থেকে, খবরদার আর যেন এসব না শুনি। হুমকি শুনে হাসি চাপল হ্যান্স, হালকা দৌড়ে ঝোপের ওপাশে চলে গেল। ভালো করেই জানি ওখান থেকে আমার উপর চোখ রাখবে। তালি সমান খুলতে চাইলে বাধা দিতে ছুটে আসবে। বলে রাখা ভালো, ওই মাদুলি বা তালি সমান যাই হোক ওটা, তার কোনো প্রভাব বা জাদুর ক্ষমতা আছে এ বিন্দুমাত্র বিশ্বাস করি না। অবশ্য জিকালির বিশ্রী মাদুলির কথা বহুদূর পর্যন্ত ছড়িয়েছে। নানান উপজাতির মানুষগুলো জিনিসটাকে ভয় পায়, এমনকি সম্ভ্রান্ত যোদ্ধা আমাহার উপজাতির লোক তার ব্যতিক্রম নয়। ব্যবসা অর্থাৎ কম্বল বিক্রি করে কয়েকদিনের ভিতর পেরিয়ে এলাম জাম বেজি। মাথা থেকে ঝেড়ে ফেললাম রহস্যময়ী ডাইনির ভাবনা। ঠিক করলাম সর্দার আমসলোপোগাসের সঙ্গে দেখা করব না। তাতে পরিষ্কারভাবে প্রমাণ হবে আমি জিকালির ইচ্ছার দাস নই। সে নারীর ব্যাপারে জিকালি যা বলেছে সেগুলো প্রলাপ বলে মনে হয়েছিল। সত্যি যদি তেমন কেউ থাকে, তার কথা বলবার পেছনে বুড়ো জাদুকরের কোনো অশুভ পরিকল্পনা থাকতে পারে। মনে হচ্ছিল জিকালি আমাকে দিয়ে নিজের হীন কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। পরবর্তী পরিবেশে কিছুদিনের ভেতর আমার সমস্ত চিন্তাভাবনা অন্যদিকে মোড় নিল। আগে ভেবেছি মৃতদের সঙ্গে যোগাযোগ করতে চাই,
কিন্তু এখন সব পুরোপুরি গুরুত্ব হারালো। জামবেজি পেরিয়ে সে সাদা রানীর খোঁজে তো যাবই না, আমসোলপ্প গাছের সঙ্গেও দেখা করব না। এসব ভেবে শেষ পর্যন্ত বাকিতে বেশিরভাগ মালামাল বিক্রি করে দিলাম। কাগজে কলমে মোটা টাকা মুনাফা হলো। ঠিক করলাম নাটালে ফিরব। কিছুদিন ডারবানে আমার ছোট্ট বাড়িতে বিশ্রাম নেব। হ্যান্সকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। ঠিক আছে বাস, বলল হ্যান্স। ডারবানে যেতে আমারও ভালো লাগবে। ওখানে অনেক কিছু আছে। ওখানে আহ, তা এখানে তা পাওয়া এখানে তা পাওয়া যায় না। ওর দৃষ্টি জিনের বোতলের উপর স্থির হলো। মদ ফুরিয়ে যাওয়ায় বোতলে পানি ছাড়া কিছু নেই। হ্যাঁ বাস, অনেক দিন আর এদিকে আসা হবে না আমাদের। এ কথা শুনে অস্বস্তি হওয়ায় জানতে চাইলাম, হঠাৎ এ কথা বললে কেন হ্যান্স? জানি না কেন বলেছি বাস, তবে আপনি পথ উন্মুক্তকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাই না? সে আপনাকে উত্তর দিকে যেতে বলেছে, আর সঙ্গে দিয়েছে মস্ত জাদুর ওই মাদুলি। ক্যাম্পফায়ার থেকে অঙ্গার নিয়ে ভুট্টার আটি দিয়ে তৈরি পাইপটা ধরালো হ্যান্স। সর্বক্ষণ ওর চোখ স্থির থাকলো আমার বুকে ঝুলন্ত তালিসমানের উপর। জিকালি আমাকে উত্তর দিকে যেতে বলেছে, কথাটা ঠিক, হ্যান্স স্বীকার করলাম। কিন্তু আমি জিকালিকে দেখিয়ে দেব যে আমি ওর বার্তাবাহক নই। ওর আজ্ঞায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে যাব না। কালকে সকালে নদী পেরিয়ে নাটালের দিকে রওনা হব। বুঝলাম বাস, কিন্তু আজকে বিকেলে নদী পেরোচ্ছি না কেন? দিনের আলো তো এখনো বাকি। আমি বলেছি কালকে সকালে নদী পেরোব, তাই আজকে বিকেলে পেরোচ্ছি না। কথাটা জোর দিয়ে বলতে চেষ্টা করলাম। বইতে পড়েছি সত্যিকারের কঠিন চরিত্রের পুরুষ এরকম দীর্ঘভাবে কথা বলে। হ্যান্স, আমি কথা নড়চড় করার লোক নই। উদাস হয়ে বলল হ্যান্স, না বাস, কথা নড়ানোর লোক আপনি নন। তবে কখনো কখনো সব কিছু এমন বদলে যায় যে তার বলার না। বাস, আপনি কি রাতে হরিণের পা খাবেন? না 2 বছর আগে কেনা ওই তোবড়ানো টিনের মধ্যে যা আছে সেসব? হরিণের পা ভরে গিয়েছিল মাছির কিলবিলে শুকিতে। ওসব জায়গা ফেলে দিয়ে আমার মতো মাংস খেতে পারেন। হান্সের কথা ফলল। অনেক কিছু হঠাৎ সত্যি করেই বদলায়, যেমন আবহাওয়া। সে রাতে অপ্রত্যাশিতভাবে আকাশ মেঘলা হলো। তার পরপরই শুরু হলো ঝমাঝম বৃষ্টি। পুরো 3 দিন 3 রাত থেমে থেমে বর্ষণ চলল। ফলে সিন্ধ নদীটা দুকুল ছাপিয়ে ভয়ঙ্কর স্রোতস্বিনী হয়ে উঠল। হ্যান্সের কথা মতো সেদিন বিকেলে সহজে নদী পেরোতে পারতাম, কিন্তু পরদিন ওটা পেরোনো হয়ে উঠল অসম্ভব। নদীর ভরভরন্ত কয়েক সপ্তাহ। ধৈর্য হারিয়ে একসময় দক্ষিণে চলে এলাম। শুনেছি ওদিকে নদী পেরোনোর ভালো জায়গা আছে, কিন্তু ওখানে পৌঁছে দেখলাম কথাটা ডাহা মিথ্যে। অসমতল জমি পাড়ি দিয়ে আরও 12 মাইল দক্ষিণে সরে এলাম। কষ্টকর যাত্রা শেষে একটা জায়গা দেখে মনে হলো ওখানে নদী পেরোনো যায়। চেষ্টা করলাম, ভালোই চলছিল সব, কিন্তু হঠাৎ ওয়াগনের একটা চাকা নদীর এক গর্তে আটকে পড়লাম। কপাল ভালো যে এক খ্রিস্টান কাফরির কাছ থেকে বাড়তি কটা সার কিনি। ওগুলোর সাহায্যে আবার ওয়াগন তীরে টেনে তুললাম। ওয়াগন তুলতে আরেকটু দেরি হলে সর্বনাশ হতো। একটু পরেই উজানে নতুন উদ্যমে শুরু হলো ঝড় বৃষ্টি। সর্বনাশা বান ডেকে গেল নদীতে। স্বীকার করছি, বারবার ভাগ্য এমন করছে যে এরপর হাল ছেড়ে দিলাম। ঈশ্বর কখন আকাশের পানির কল বন্ধ করেন সে অপেক্ষায় রইলাম। উচ্ছল পানির সার্বক্ষণিক গড়গড়ার আওয়াজ ভালো লাগলো না। নদীর তীর থেকে সরে গেলাম দূরে।
অপেক্ষাকৃত শুকনো জায়গায় ক্যাম্প ফেললাম। ওখান থেকে দেখা যায় সবুজ ঘাসে ছাওয়া বিস্তীর্ণ ঢেউ খেলা জমি। সন্ধ্যার আগে আকাশ থেকে সরে গেল মেঘ। মাইলখানেক দূরে জমির ঢালের শেষে ঘন অরণ্যে ভরা অদ্ভুত সুন্দর এক পাহাড় দেখতে পেলাম। পাহাড়ের উপরের দিকে চাইলে মনে হয় বুকে চিবুক ঠেকিয়ে অদ্ভুত কোনো মানুষ বসে। স্পষ্ট দেখলাম তার মাথা, দুই হাত, হাঁটু। ওটা জিগালির দেয়া লকেটের কথা মনে পড়িয়ে দিল। বামন জাদুকরের সঙ্গে ওই চূড়ার এতই মিল যে বিশ্বাস হয় না। ঝড়ের মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো রক্তিম রোদ। সে আলোয় পাহাড়টা দেখিয়ে হ্যান্সকে বললাম, ওই পাহাড়ের নাম কি? সন্ধ্যার লালচে আলোয় হঠাৎ ওটাকে ভয়ঙ্কর দেখালো। ডাইনির পাহাড় বাস, বলল হ্যান্স। সর্দার আমস্লোপোগাস আর তার রক্ত সম্পর্কের ভাইরা ওখানে গদা নিয়ে শিকার করত। জায়গাটা ভুতুরে। চূড়ার কাছে এক গুহার ভিতর আছে লিলি ফুল নাডার হারগর। সে মেয়ে ছিল আমস্লোপোগাসের ভালোবাসা। তার ছেলের সঙ্গে বললাম, জায়গাটা ভুতুরে বলছো? ফালতু কথা। মনে পড়ল লিলি ফুল নাডার ব্যাপারে জিগালির বক্তব্য। মামিনার সৌন্দর্যের সঙ্গে নাডার রূপের তুলনা করেছিল। এমনিতেও নাডার কথা কানে এসেছিল। সে কাহিনী টুকরো টুকরোভাবে শুনেছি। হ্যান্সের দিকে ফিরে চাইলাম। সর্দার আমস্লোপোগাস থাকে কোথায়? শুনেছি সমতল জমির ওদিকে বাস। সে জায়গা নদী দিয়ে প্রায় ঘেরা। ওখানে সহজে হামলা করতে পারে না শত্রুরা। ওই জায়গার আশেপাশে মানুষের বাস নেই। যারা আগে ছিল তাদের তাড়িয়ে দিয়েছে আমস্লোপোগাস। সে এত শক্তিশালী আর যুদ্ধে এত ভয়ঙ্কর, এমনকি রাজার চাকাও তাকে ভয় পেত। লোকে বলে নাডার কারণে আমস্লোপোগাস রাডা ডিনগানকে মেরেছে। খাজনা দেয় না সে, কিন্তু এখানকার রাজা কেটিওয়াও ভুলেও তাকে ঘাটায় না। এত তথ্য হ্যান্স কোত্থেকে পেয়েছিল জিজ্ঞেস করব, কিন্তু হঠাৎ আওয়াজ শুনে থেমে গেলাম। তাকিয়ে দেখি লম্বা 3 লোক আমাদের দিকে ছুটে আসছে। কুঠার জাতির লোক। বলেই লাফ দিয়ে ওয়াগনে উঠে অদৃশ্য হলো হ্যান্স। আমি পিছু নিলাম না তার, কারণ ততক্ষণে লোকগুলো এত কাছে চলে এসেছে, সম্মান নিয়ে সরে পড়ার উপায় নেই। মনে হলো সঙ্গে রাইফেল থাকলে ভালো লাগতো। চুপচাপ তুলে বসে থাকলাম। ভাবগাম্ভীর্যের সঙ্গে ধীরে সুস্থে পাইপে তামাক ভরলাম। বিন্দুমাত্র মনোযোগ দিলাম না লোকগুলোর দিকে। ওদের হাতে বর্ষার বদলে কুঠার। এমনভাবে কুঠার তুলে ধরে ছুটে এলো যে জুলু যোদ্ধাদের রীতি না জানা থাকলে ভাবতাম খুন করতে আসছে। যা ভেবেছি তাই হলো। আমার 6 ফুটের ভিতরে এসে থমকে দাঁড়ালো তারা। স্থির হয়ে গেল মূর্তির মতো। ওদের দেখিনি এমন ভাব নিয়ে আয়েসি ভঙ্গিতে পাইপ ধরিয়ে নিলাম। শেষ পর্যন্ত মুখ তুলে সামান্য আগ্রহের দৃষ্টি ফুটিয়ে আপাদমস্তক দেখলাম তাদেরকে। এবার পকেট থেকে প্রিয় ইঙ্গোল্ড সবাই লিজেন্ডস বইটা বের করে পড়তে লাগলাম। লোকগুলো ভয়ঙ্কর দর্শন। আমার নির্বিকার ভঙ্গি আর কাণ্ড কারখানায় হতভম্ব হয়ে গেল তারা। মনে করল বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারেনি। নীরবতা অসহ্য হয়ে ওঠায় মাঝখানের লোকটা এবার বলল, আপনি কি অন্ধ, সাদা মানুষ? জবাবে বললাম, না, কালো মানুষ, তবে বেশি দূরে দেখি না। তোমরা আলো আটকে দিয়েছ, কাজেই সরে দাঁড়াও। আমার কথায় লোকগুলোর বিস্ময় আরও বাড়ল। অস্বস্তি বোধ করে কয়েক পা পিছিয়ে দাঁড়ালো। আরও কয়েক লাইন পড়লাম, তারপর বই রেখে দিয়ে নিরস্বরে মন্তব্য করলাম, তোমরা এত শুকনো যে মনে হচ্ছে খাবার ভিক্ষা চাইতে এসেছ। তাই যদি হয়, দুঃখের সঙ্গে বলছি, আমার কাছে সামান্য মাংস আছে। তবে আমার চাকর যতটা যা পারে তোমাদের ভিক্ষা দিয়ে দেবে।
মাঝখানের লোকটা বিস্মিত হয়ে বলল, ও, আমাদের দেখি ভিখারি বলে। হয় ইনি বিশাল কোনো মানুষ, নইলে বদ্ধ পাগল। হাই তুলে অবহেলা ভরে বললাম, ঠিকই বলেছ তুমি, আমি বিশাল মাপের মানুষ। বিরক্ত করলে বুঝবে আমি পাগলও হতে পারি। এবার বলো, কি চাও তোমরা? আমরা কুঠার জাতির বড় সর্দার আমস্লোপোগাসের দূত, এসেছি খাজনা চাইতে, বলল লোকটা। কথার ভিতর অনিশ্চিত ভাব দেখলাম। তাই, বললাম তাচ্ছিল্যের সঙ্গে। তোমরা খাজনা পাবে না। আমি শুনেছি শুধু জুলুল্যান্ডের রাজা খাজনা দাবি করতে পারে। তোমাদের সর্দারের নাম তো কেটি ওয়াও না, কি বলো? আগের চেয়ে অনিশ্চিত স্বরে বলল লোকটা, আমাদের সর্দার এই এলাকার রাজা। অবহেলার সঙ্গে বললাম, তাই নাকি? এই রাজার নাম তো শুনিনি। তাকে গিয়ে বলো, রাতের অতন্দ্র প্রহরী মাকুমাজান কোনো এক আমস্লোপোগাসের জন্যে খবর এনেছে। ভোর যদি ওয়াগন নিয়ে যাওয়ার পথ দেখায় তার লোক ভোরে যদি ওয়াগন নিয়ে যাওয়ার পথ দেখায় তার লোক আগামীকাল তার সঙ্গে দেখা করবে মাকুমাজান। মাঝখানের লোকটা সঙ্গীদের বললাম, ইনি স্বয়ং মাকুমাজান ছাড়া কেউ নন, নইলে কার এত সাহস? নেতা ও অন্য কয়েকটা নামে সম্বোধন করে কুঠার তুলে আমাকে সালাম জানালো তারা। তারপর যেভাবে এসেছে তেমনি করে ছুটতে ছুটতে ফিরে চলল। চেঁচিয়ে জানালো আমার বার্তা পৌঁছে দেবে তারা, আর সকালে আমস্লোপোগাস অবশ্যই পথ প্রদর্শক পাঠিয়ে দেবে। ভেবেছিলাম আমস্লোপোগাসের সঙ্গে দেখা করব না, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে এভাবেই নির্ধারিত হলো নিয়তি। বার্তাবাহকরা যখন খাজনা চাইল, তখনই ঠিক করেছি কুঠার জাতির শহরে যাব, নইলে ওরা হয়তো আমার সারগুলো চুরি করবে। যাই হোক, একবার যখন বলে ফেলেছি, যেতেই হবে। হ্যান্স অবশ্য বলল, এভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করেছে মস্ত জাদুকর জিকালি, তার কথার অন্যথা হয় না। কোনো মন্তব্য না করে শুধু কাজ ঝাঁকালাম, দেখি কালকে কি ঘটে। 3 পরদিন ভোরে সূর্য উঠবার সঙ্গে সঙ্গে পথ প্রদর্শকরা কুঠার শহর থেকে বাড়তি সার নিয়ে হাজির হলো। সার পাঠানো দেখে বুঝলাম আমার সঙ্গে দেখা করতে উদগ্রীব আমস্লোপোগাস। একটু পর রওনা হলাম। পথ প্রদর্শকরা টিলার মাছ দিয়ে আঁকাবাঁকা এক পাহাড়ি পথে নিয়ে চলল। পথ উপরে ওঠায় নিচের সমতলে প্রচুর গবাদি পশু চড়তে দেখলাম। সমতল পিছনে ফেলে বেশ কিছু দূর যাওয়ার পর সরু অথচ খরচোতা এক নদীর সামনে উপস্থিত হলাম। উচ্ছল নদীটা 3 দিক থেকে বড়সড় এক কাফরি শহরকে ঘিরেছে। চতুর্থ দিকে ছোট ছোট বেশ কিছু টিলা, ওগুলোর মাঝের গিরিপথ প্রাচীর তুলে বন্ধ করা হয়েছে। এছাড়াও বেড়া দিয়ে সুদীর্ঘ করেছে শহরের প্রতিরক্ষা। বাড়তি সারগুলোর সহায়তায় নিরাপদেই ওয়াগনসহ ভরা নদী পেরোলাম। ওদিকের পারে একদল প্রহরী স্বাগত জানালো। সবাই তারা দীর্ঘদেহী, কঠোর চেহারা দেখে মনে হয় যোদ্ধা, হাতে বর্ষার বদলে কুঠার। শহরের মাঝে গবাদি পশু রাখা হয়, ওরা সেখানে নিয়ে এলো আমাদের। বুঝলাম জায়গাটা সমাবেশ স্থল হিসেবে ব্যবহৃত হয়। সম্ভবত ওখানে কোনো অনুষ্ঠান চলছে। সৈন্যরা ক্রাল ঘিরে দাঁড়িয়ে, ছোটাছুটির ফাঁকে চিৎকার করছে বার্তাবাহকরা। সর্দারের বড় কুটিরের সামনে একদল ঘোষণাকারী অপেক্ষা করছে। তাদের মাঝে টুলে বসেছে দীর্ঘদেহী এক লোক, তার পরনে যোদ্ধার পোশাক, হাঁটুর পাশে মস্ত এক কুঠার, হাতলটা গন্ডারের খড়গ দিয়ে তৈরি। পথ প্রদর্শকরা টুলে বসা দীর্ঘদেহী লোকটার দিকে চলল। আমার পেছনে ছিসকে চোরের মতো চুপি চুপি হাঁটছে হ্যামস। ওয়াগনটা ফটকের বাইরে আটকে দেয়া হয়েছে, না এসে ওর উপায় ছিল না। দুধদল
লম্বা লোকটার সামনে থামলো। বিরক্তির সঙ্গে হাই তুলছে সর্দার। কাছাকাছি হয়ে টের পেলাম আসলে দেখার মতো লোক সে। লম্বা চওড়া মানুষ, শক্তিশালী বাহু দুটো, স্বাভাবিকের চেয়ে দীর্ঘ, চেহারায় কেমন যেন এক হিংস্রতা। এর রাগী মুখটা মৃত রাজা রিনগানের চেহারা আমাকে মনে পড়িয়ে দিল। অ্যামসলপো গাছের মাথার তালুর কাছে বড় একটা ফুটো খুলিতে কোনো ভয়ঙ্কর আঘাতে ওটা তৈরি হয়েছে। লোকটার তীক্ষ্ণ চোখ দুটো বিশেষ নজর কাড়ল। মনে হলো চাইবার ভঙ্গিটা রাজকীয়। মুখ তুলে আমাকে দেখেই দ্রুত বলে উঠল, তাহলে কি সাদা মানুষ আমাকে মেরে কুঠার জাতির সর্দার হতে এসেছে? কিন্তু এ তো দেখছি ছোটোখাটো সাদা মানুষ। শান্ত স্বরে তাকে বললাম, না আমসলোপোগাস, সাদা মানুষ তোমাকে মেরে সর্দার হতে আসেনি। রাতের অতন্দ্র প্রহরী মাকুমাজান তোমার অনুরোধে এসেছে। যতদিন হলো সবাই তোমাকে নিয়ে গল্প করে, তার চেয়ে বেশি দিন ধরে তারা মাকুমাজানের গল্প করে। কথাটা শুনে উঠে দাঁড়ালো আমসলোপোগাস। কুঠার তুলে সালাম জানালো। স্বাগত মাকুমাজান। মানুষটা আপনি আকারে ছোট হলেও আপনার সুনাম বিশাল বড়। আপনার কথা অনেক শুনেছি, কিন্তু আগে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। স্বাগত মাকুমাজান, কালো মানুষদের বন্ধু। তার কাছে জানলাম আজকের এই বিশেষ দিনে প্রতি বছরের মতো এবারও সর্দার বদলের অনুষ্ঠান চলছে। কুঠার জাতির যে কোনো যোদ্ধা আমসলোপোগাসকে হারিয়ে সর্দারের পদ পেতে পারে। বসবার জন্য টুল আনা হলে বসে পড়লাম আমসলোপোগাসের পাশে। আবার শুরু হলো অনুষ্ঠান। ঘোষণাকারী আমসলোপোগাসের পক্ষ থেকে চিৎকার করতে লাগলো, যে কেউ এসে লড়াই করে কুঠার জাতির নেতৃত্ব জিতে নিতে পারে। কাউকে চ্যালেঞ্জ গ্রহণ করতে বিন্দুমাত্র আগ্রহী মনে হলো না। এগিয়ে এলো না কেউ। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো আমসলোপোগাস। মাথার উপর বনবন করে কুঠার ঘোরাতে ঘোরাতে গমগমে কণ্ঠে বলল, যেহেতু লড়াইয়ে হারেনি, কাজেই আগামী বছর এদিন না আসা পর্যন্ত সেই কুঠার জাতির সর্দার। কারো কোনো আপত্তি দেখলাম না। ঘোষক আবার জানালো, কারো আপত্তি থাকলে জানাতে পারো, কারো কোনো পাওনা থাকলে চাইতে পারো, প্রয়োজনে ক্ষতিপূরণ দাবি করতে পারো। ক্ষণিকের নীরবতা। তারপর সুন্দরী এক মেয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। অদ্ভুত তার চোখ দুটো। মনে হয় যেন সর্বক্ষণ ওই মায়াবী চোখের দৃষ্টি কাউকে খুঁজছে। পরনে দামি পোশাক, গহনা দেখে বুঝলাম পদমর্যাদায় সে সর্দারের স্ত্রী। মেয়েটা নিজের নাম উচ্চারণ করে বলল, আজকের এই বিশেষ দিনে যেহেতু দুর্বলের অভিযোগ করার অধিকার আছে, কাজেই এই মোনাজিরও অভিযোগ আছে। সর্দার আমসলোপোগাস, রিনগান আপনার প্রধান বউ যিনিটাকে তার সমস্ত ছেলে মেয়ে সহ মেরে ফেললে, এই আমি মোনাজি এখন আপনার প্রধান স্ত্রী। তা আমি জানি, জবাবে বলল আমসলোপোগাস। তাতে কি হয়েছে? কিন্তু আপনি আমাকে অবহেলা করে অন্য মেয়ে লোকের সঙ্গে মেশেন। যিনিটাকেও অবহেলা করতেন আপনি, মিশতেন সুন্দরী ডাইনি নাডার সঙ্গে। যাই হোক, নাডার অভিশাপে আপনার জন্য সব বইয়ের মতো আমারও কোনো সন্তান নেই। আমি দাবি করছি আমার উপর থেকে ওই অভিশাপ তুলে নেওয়া হোক। আমি আপনার খাতিরে সর্দার লাওসটাকে ছেড়ে এসেছি, আর এখন তার প্রতিফল ভোগ করছি। আমার কপালে জুটেছে অবহেলা ও নিঃসন্তান জীবন। আমসলোপোগাস রাগের সঙ্গে বলল, আমি কি স্রষ্টা নাকি যে খুশি মতো তোমাকে সন্তান দেব? মেয়ে মানুষ, আমার রক্ত সম্পর্কের ভাই ও বন্ধু লাওয়েস্টার কথা ভেবে এখনো কাঁদো তুমি। ইচ্ছে হলে ওর সঙ্গে চলে যাও। রাগী চোখে আমসলোপোগাসকে দেখে নিয়ে বলল মোনাজি, এমন অবহেলা করলে চলে যেতেও পারি। আপনি কি আপনার নতুন বউকে বিদায় করে
আমাকে আগের সম্মান দেবেন, নাডার অভিশাপ তুলে দেবেন, নাকি দেবেন না? তোমার কথার জবাবে বলতে হচ্ছে, মোনাজি, আমার নতুন বউকে আমি পরিত্যাগ করব না। ওর মুখটা অন্তত তোমার মতো ধারালো না, ওর মনটাও তোমার চেয়ে খাঁটি। আর তোমার দ্বিতীয় কথার জবাবে, সন্তান আসে স্বর্গ থেকে, চোরস্টা রেগে গেলে কখনো সন্তান দেন না। তুমি এসবের সঙ্গে পবিত্র মনের নিষ্পাপ এক মেয়ের নাম জড়িয়ে খুব খারাপ কাজ করেছ। সে যে কোনো মেয়ের চেয়ে সব দিক থেকে ভালো ছিল। এবার আমার শেষ কথাটা শোনো মোনাজি, সবার সামনে তোমাকে সতর্ক করে দিচ্ছি, লাউস্টার সঙ্গে মিশবে না, ষড়যন্ত্র করার চেষ্টা করবে না, নইলে তোমার ক্ষতি হবে। লাউস্টা আমার রক্ত সম্পর্কের ভাই, তারপরও ক্ষতি হবে লাউস্টার, ক্ষতি হবে তোমাদের দুজনের। ষড়যন্ত্র। তীক্ষ্ণ হয়ে উঠল মোনাজির কণ্ঠ। আমসুলোপোগাস, কি ষড়যন্ত্রের কথা বলছেন? আমি শুনেছি পুরুষ সিংহ রাজা চাকা একজন ছেলে রেখে গেছেন, আর রাজা চাকার পর দেশের ক্ষমতায় যারাই বসেছে সে ছেলে তাদের সবার বিরুদ্ধে সর্বক্ষণ ষড়যন্ত্র করেছে, এখনও করছে। হতে পারে এখনকার রাজার কানে সে কথা গেছে। হতে পারে কুঠার জাতির মানুষ শীঘ্রই নতুন কোনো সর্দার পাবে। তাই, অদ্ভুত শান্ত স্বরে বলল আমসুলোপোগাস, তাই যদি হয় সে সর্দারের নাম কি লাউস্টা? হঠাৎ আমসুলোপোগাসের চাপা রাগটা বিস্ফোরিত হলো। গমগমে কণ্ঠে বলে উঠল সে, আমি কি করেছি যে আমার বউরা আমারই বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে? জিনিটা ডিনগানের সঙ্গে মিলে বিশ্বাস ভঙ্গ করেছে, খুন হয়ে তার পুরস্কার পেয়েছে। ওই কালনাগিনীর সঙ্গে গেছে আমার ছেলে মেয়েগুলো। বিশ্বাসভঙ্গের কোনো কারণ নেই, তারপরও কোটি ওয়াওর সঙ্গে যোগসাজ করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তুমি মোনাজি? তাই যদি হয় তো তুমি আর লাউস্টা একবার ভেবে দেখো জিনিটার ভাগ্যে কি ঘটেছে। ভেবে দেখো আমসুলোপোগাসের কুঠারের বিরুদ্ধে দাঁড়ালে কি ঘটে। হতাশ্বরে বলল আমসুলোপোগাস, আমি এমন কি করেছি মেয়ে লোক আমাকে এভাবে জ্বালাবে? কি করেছেন? টিটকারির হাসি হাসল মোনাজি। বিশেষ একজনকে আপনি অন্য সবার চেয়ে অনেক বেশি ভালোবেসেছেন। শান্তিতে বাঁচতে চাইলে পুরুষের উচিত তার সবকটা বউকে একই সমান ভালোবাসা। কেউ যদি মরা কোনো মেয়ে লোকের কথা ভেবে সর্বক্ষণ পরিতাপ করে, সে সুখী হবে কি করে? তাও সেই মেয়ে মানুষ আবার অভিশাপ দিয়ে গেছে, চরম ক্ষতি করে গেছে। সর্দার আমসুলোপোগাস, নিজ জাতির ভালোর দিকে খেয়াল রাখা উচিত। আপনার উচিত সংসারে মনোযোগ দেয়া। আপনি যদি এসব বাদ দিয়ে দেশের ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেন তো একদিন বর্ষার ফল আর সামনে পড়বেন। আপনার কারণে বর্ষার ঘায়ে মরতে হবে আমাদের। বিরক্ত আমসুলোপোগাস বলল, তোমার পরামর্শ শুনেছি মোনাজি, এবার বিদায় হও। মোনাজির দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল সে। চোখে ভয়ের ছাপ দেখলাম। মোনাজি চলে যাবার পর আমসুলোপোগাস নিচু কণ্ঠে জানতে চাইল, আপনার বউ আছে মাখুমাজান? জবাবে বললাম, আত্মাদের দেশে চলে গেছে। তো আপনার জন্য ভালোই হয়েছে, সিদ্ধান্তের সুরে বলল আমসুলোপোগাস। আপনার সঙ্গে আমার মিল আছে মাখুমাজান। আমার সত্যিকারের একটা বউ ছিল, আত্মাদের দেশে গেছে। যান মাখুমাজান, বিশ্রাম নিন, আমরা পরে কথা বলবো। আমসুলোপোগাসকে রেখে রওনা হয়ে গেলাম। মনে কয়েকটা চিন্তা দোলা দিয়ে গেল। জিকালির সেই কথাগুলো কি ফলছে নাকি? আমার সামনে লাউস্টা আর মোনাজির নাম আবারও উচ্চারিত হলো। নিঃসন্তান মোনাজি যদি হিংসার বশে সত্যি কোনো রাজার সঙ্গে ষড়যন্ত্রে যোগ দেয়, সেক্ষেত্রে নিশ্চয় সে বর্তমান রাজা কেটিওয়াও
কেটিওয়াও, তাকে ক্ষিপ্ত হাতি বলেছিল জিকালি। অতিথি কুঠিরে পৌঁছে দেখি জায়গাটা চমৎকারভাবে ঝাড় দেয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের জন্য কুঠিরের ভিতর প্রচুর খাবার রাখা হয়েছে। খেয়ে নিলাম। করার কিছু নেই, তাছাড়া রাত জাগতে হতে পারে, কাজেই শুয়ে পড়লাম। ঘুমিয়ে যেতে দেরি হলো না। সন্ধ্যার দিকে এক বার্তাবাহক এসে জানালো বিশ্রাম নেওয়া হয়ে থাকলে আমার সঙ্গে দেখা করতে চান সর্দার। গেলাম আমসোলোপোগাসের বড় কুটিরে। একাকী কুটিরে একাকী কুটিরকে দূর দিয়ে ঘিরেছে মজবুত বেড়া। ওটার কারণে ভিতরের কথা শুনবে না বাইরের কেউ। চোখে পড়ল একজন প্রহরী কুঠার হাতে বেড়ার দরজার সামনে দাঁড়িয়ে। মাঝে মাঝে বেড়ার পাশ দিয়ে পায়চারি করছে সে। সর্দার আমসোলোপোগাস কুটিরের দরজার সামনে একটা টুলে বসেছে। তার ডান কবজিতে ফিতে দিয়ে বাঁধা কুঠার, উরুর পাশে হেলান দিয়ে রেখেছে ওটা। চওড়া কাঁধে ফেলে রেখেছে নেকড়ের চামড়া। সন্ধ্যার লালচে আলোয় তাকে ভীষণ গম্ভীর আর রাগী মনে হলো। স্বাগত জানিয়ে টুল দেখালো আমাকে। বসলাম। আমসোলোপোগাস বোধহয় আমার চোখের দিকে চেয়েছিল, কারণ বলে উঠল, চিতাবাঘ বা হায়েনা রাতের প্রাণী, সব খেয়াল রাখে। রাতের অতন্দ্র প্রহরী আপনিও তেমন। প্রহরীকে বেড়ার অবস্থান আর ফটক সব লক্ষ্য করেছেন। জবাবে বললাম, চারপাশে খেয়াল না রাখলে অনেক আগে মারা পড়তাম সর্দার। যেহেতু সব দিকে নজর রাখি না, কাজেই আমি হয়তো মারা পড়ব, বলল আমসোলোপোগাস। লড়াইয়ে দক্ষতা বা হিংসতা যথেষ্ট নয় মাকুমাজান। অনেক দিন বাঁচতে হলে আরও বেশি কিছু দরকার। প্রয়োজন সাবধানে কথা বলা, চিন্তা গোপন করে রাখা। ঝোপের মধ্যে এঁদুরের নড়াচড়া শুনলে খেয়াল করা উচিত ঘাসে সাপ আছে কিনা। খুব কম মানুষকে আসলে বিশ্বাস করা যায়। বিশেষ করে যারা আশ্রিত তাদের একদম বিশ্বাস করা যায় না। কিন্তু যাদের শরীরে সিংহের রক্ত বা যারা বাফেলোর মতো তেড়ে যায়, তারা এসব বিষয়ে নজর রাখে না। শেষে পরে অতল গহ্বরে। ঠিক সায় দিলাম। বিশেষ করে যাদের শরীরে সিংহের রক্ত। আমসোলোপোগাসের মুখ খোলাতে কথাটা বললাম। গুজব শুনেছি আমসোলোপোগাস আসলে রাজা চাকার ছেলে। চাকাকে সিংহ উপাধি দেয় সবাই। সে কারণে কি আমসোলোপোগাস সিংহের রক্তের কথা তুলেছে? রাজা চাকার ভাই ডিনগানের সঙ্গে আমসোলোপোগাসের চেহারায় অবিশ্বাস্য সাদৃশ্য। শুনেছি রাজা ডিনগানকে এই আমসোলোপোগাসই খুন করেছে। উদ্দেশ্য পূরণ হলো না। একটু নীরবতার পর আমসোলোপোগাস বলল, মাকুমাজান, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আগে তো কখনো আসেননি। তোমার সঙ্গে দেখা করার উদ্দেশ্য ছিল না আমসোলোপোগাস, তাকে বললাম। তুমি আমাকে ডেকে এনেছ, বরং বলা উচিত ভরা নদী আর তোমার কারণে এসেছি। নাটালে যাবার কথা ছিল, কিন্তু নদী পেরোতে পারছিলাম না। তারপরও মন বলছে আপনি কোনো সংবাদ নিয়ে এসেছেন। সাদা মানুষ। কয়েকদিন আগে ভবগুড়ে এক জাদুকর বলেছে আপনি কোনো খবর নিয়ে আসতে পারেন। তাই বলেছে আমসোলোপোগাস। কথাটা মিথ্যে নয়, তবে খবরটা দেবার ইচ্ছে নেই আমার। তবুও এসেই যখন পড়েছেন তো বলে ফেলুন মাকুমাজান। যারা খবর নিয়ে আসে কিন্তু খবর দেয় না, অনেক সময় তাদের বিপদ হয়। এ হুমকি পাত্তা না দিয়ে বললাম, তুমি কি ছোট একজন মানুষকে চেনো? মানুষটা সে বিশাল মাপের, বয়স অনেক, কিন্তু মগজটা কম বয়সী। সে জাদুকরকে পথ উন্মুক্তকারী বলা হয়। শুনেছি তার কথা। আমার আগে তার নাম শুনেছে আমার বাপদাদারা। তোমার বাপদাদারা তার কথা শুনেছে? বিস্ময় সুরে বললাম, কারা তারা? নিশ্চয় খুব কম বয়সে মারা গেছে। আমি তাদের পরিচয় জানতে আগ্রহী, দ্রুত বলল আমসোলোপোগাস। পরিচয় জানানো চলবে না, এদেশে তাদের নাম নেয়া নিষিদ্ধ।
অবাক হওয়ার ভান করলাম। তাই? আমি জানতাম এ দেশে শুধু মৃত রাজাদের নাম নেওয়া চলে না। তবে আমার ভুল হতে পারে। জুলুদের রীতিনীতি কতটুকু আর জানি। হ্যাঁ মাকুমা যান, আপনার হয়তো ভুল হয়েছে, হয়তো হয়নি, তাতে কিছু যায় আসে না। এবার বলুন আমার জন্যে কি খবর এনেছেন। যতটা পারি নিখুঁতভাবে আমসোলোপোগাসকে বলে গেলাম জিকালির কথাগুলো। আমসোলোপোগাস অস্বাভাবিক মনোযোগ নিয়ে প্রতিটা বাক্য শুনল। তারপর আরও একবার জানতে চাইল। বললাম, লাউসটা? মোনাজি। ধীরে বলল আমসোলোপোগাস। আজকে তাদের নাম শুনেছেন, মোনাজির কথাগুলো শুনেছেন। গলা নামালো সে। মনে হচ্ছে যা সন্দেহ করেছি সেটা সত্যি। আসলেই বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বুঝলাম না, নিস্পৃহ স্বরে বললাম। জিকালি কি বোঝাতে চেয়েছে? কে বিশ্বাস ভঙ্গ করেছে, কি কারণে? সরাসরি জবাব না দিয়ে আমসোলোপোগাস বলল, শুধু জেনে রাখুন ব্যাপারটার উপর আমার জীবন নির্ভর করছে। মনে করুন চোখা কোনো লাঠির ডগায় আমি একটা ইঁদুর। এখন কেউ যদি লাঠিটা জোরে ইঁদুরটার দিকে ঠেলে দেয়, তো ওই ইঁদুরের কি হবে? অন্য ইঁদুরের যা হয় তাই। তবে ইঁদুরটা যদি চালাক হয়, যে হাত লাঠি ঠেকবে, যে হাত লাঠি ঠেলবে সে হাতে কামড় দিয়ে পালাতে পারে। জিকালির সঙ্গে আপনার যা কথা হয়েছে সব খুলে বলুন মাখু মাজান। আরেকবার শুনলে হয়তো বুঝবো আসলে কি বলেছে। এক শর্তে বলতে পারি, যা শুনবে তা নিজের কাছে গোপন রাখবে। আমসোলোপোগাস ঝুঁকে পড়ে কুঠারের চওড়া ফলার উপর হাত রাখল। তারপর বলল, কুঠারের নামে শপথ করছি, আমি যদি কথা না রাখি তো এই কুঠার যেন আমার জীবন নেয়। জিকালির সঙ্গে দেখা করতে যাওয়া থেকে যা ঘটেছে সবই বললাম আমসোলোপোগাসকে। মনে মনে ভাবলাম, খুব কমই বুঝবে তুমি যোদ্ধা আমসোলোপোগাস। ভুল ভেবেছি। কারণ আমার কথা শেষ হতেই সে বলল, মাকুমা যান, তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো, আপনি বিশেষ এক মেয়ে মানুষের কাছে আপনার পরিচিত মরা মানুষের ব্যাপারে জানতে চান। তারা কোথায় কেমন আছে জানতে জিকালির কাছে গিয়েছিলেন। সে আপনাকে সাহায্য করতে পারেনি, কারণ ওই গাছ অনেক বেশি উঁচু, ওটা বেয়ে উঠতে পারবে না জিকালি। তবে পথ উন্মুক্তকারী আপনাকে জানিয়েছে উত্তর দিকে এক সাদা রানী বাস করে। তার ক্ষমতা জিকালির চেয়ে বেশি। সে সাদা রানী যে কোনো গাছের উপর দিয়ে উঠতে পারে। জিকালি গোপন কথা জানতে তার কাছে আপনাকে যেতে বলেছে। আমি কি ভুল বলছি মাকুমা যান? না। আর জিকালি সে অভিযানে দুজন মানুষকে নিতে বলেছে। তাদের একজন আমি, কাঠঠোকরা কসাই আমসোলোপোগাস। আরেকজন ওই হ্যান্স, হলদে বাদরের মতো বেটে লোকটা, যাকে আজ আপনার সঙ্গে দেখলাম। কিন্তু আপনি ঠিক করলেন জিকালির কথা মানবেন না, আমার সঙ্গে দেখা করবেন না। ঠিক করলেন সাদা রানীর খোঁজে যাবেন না, বরং ফিরবেন নাটালে। ঠিক মাকুমা যান? হ্যাঁ। তারপর বৃষ্টি নামলো, বইল বাতাস, বান ডাকলো নদীতে। আপনি আর নাটালে ফিরতে পারলেন না। দৈব বলুন, ভাগ্য বলুন, আর জিকালের ইচ্ছা বলুন, আপনাকে এক কালে এসে সব জানাতে হলো। ঠিকই বলেছ, কিন্তু সাদা মানুষ, আমি কি করে বুঝবো যে এটা আসলে কোনো ফাঁদ নয়? রাতের অতন্দ্র প্রহরী, কি চিহ্ন নিয়ে এসেছেন আপনি? কিভাবে জানবো সত্যি এ খবর পাঠিয়েছে জাদুকর জিকালি? ভবঘুরে জাদুকর বলে গেছে, যে আসবে সে কোনো চিহ্ন নিয়ে আসবে। জিকালির আইভরির কথা মনে পড়ল। আমসোলোপোগাসকে বললাম, আমি হয়তো তোমাকে কোনো চিহ্ন দেখাতে পারি। গোপন কোনো জায়গায় চলো। ফটকের কাছে চলে গেল আমসোলোপোগাস। প্রহরী জায়গা মতো আছে কিনা দেখলো। তারপর কুটিরের চারপাশ দিয়ে ঘুরে এলো। ছাদের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, একবার অসাবধানে বিপদে পড়েছি। আমার এক বউ চিমনিতে কান পেতে অনেকের মৃত্যুর কারণ হয়েছে।
বাচ্চাগুলো নিয়ে নিজে মরেছে। ভেতরে চলুন মাকুমা যান, বিপদের ভয় নেই। তবুও যা বলার নিচু গলায় বলবেন। কুটিরের ভেতরে গিয়ে বসলাম তুলে। আগুনের শুকনো কাঠ ফেললো আমসলো পোগাস। তারপর বলল, এবার দেখান। আগুনের উজ্জ্বল আলোয় শার্টের বুক খুলে আমসলো পোগাসকে দেখালাম জিকালির সেই লকেট। নিষ্পলক দেখল সে, তবে ছুঁয়ে দেখল না। উঠে দাঁড়িয়ে বিশাল কুঠার তুলে সালাম জানিয়ে বলল, মাকসি। জুলুরা বড় মাপের জাদুকরদের কথা বলেই সালাম জানায়। আবার বলে উঠল আমসলো পোগাস। এদেশে সবাই এই জাদুচিহ্ন বহু আগে থেকে চেনে। জুলুদের রাজ পরিবারের আদিপিতা সেনজাং গা কোনারও আগে থেকে এটা আছে। তা কিভাবে সম্ভব? আপত্তি সুরে বললাম, এটা তো জিকালির মূর্তি। সেনজাং গা কোনা তো 100 বছর আগে মারা গেছে। জানি না কি করে সম্ভব, কিন্তু আসলেই সম্ভব, জোর দিয়ে বলল আমসলো পোগাস। আমার পালক বাবা মোপোর কাছে শুনেছি, দুবার রাজা চাকার কাছে আদেশ সহ এই চিহ্ন পাঠানো হয়। দুবারই আদেশ মানে চাকা। তৃতীয়বার যখন পাঠানো হলো মানল না চাকা। সেই চাকা এখন কোথায়? শুনেছি ওই মোপো রাজকুমার জিনগান আর উমলাং গানার সঙ্গে ষড়যন্ত্র করে রাজা চাকাকে খুন করে। মোপো এখনো বেঁচে আছে, তবে জুলুল্যান্ডে নেই। চামচ তুলে কি যেন শুকলো আমসলো পোগাস। তারপর চামচের উপর দিয়ে তীক্ষ্ণ চোখে চাইল আমার দিকে। বেঁচে আছে সে মাকুমা যান। আপনি তো দেখছি অনেক কিছু জানেন। কেউ কেউ ভাবতে পারে আপনি অনেক বেশি জানেন। যতটা জানতে চাই হয়তো তার চেয়ে বেশি জানি, জবাবে বললাম। মোপর পালক ছেলে, তোমার মায়ের নাম কি? বালেকা ছিল না? আমি তোমার ব্যাপারেও বহু কিছু জানি। নিষ্পলক আমার দিকে চেয়ে রইল আমসলো পোগাস। তারপর কুঠারে হাত রেখে উঠে দাঁড়াতে গিয়েও বসে পড়ল। জিকালির প্রতিকৃতিটা ছুঁয়ে বললাম, শুনেছি চাকার বোন বালেকার ছেলে বর্তমান রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমসলো পোগাস কর্কশ স্বরে বলল, মাকুমা যান, আপনি যদি জিকালির চিহ্ন বুকে না ঝুলিয়ে রাখতেন তো এখনই আপনাকে এই কুটিরের নিচে পুঁতে ফেলতাম। নিজের ভালোর তুলনায় অনেক বেশি জানেন আপনি। আমাকে খুন করা ভুল হবে আমসলো পোগাস। এমনিতে অনেক ভুল করেছো তুমি। লোকটা চুপ করে জিকালির দেয়া চিহ্নের দিকে চেয়ে রইল। বললাম, এবার বলো, উত্তর দিকে যে অভিযানে যাওয়ার কথা তার কি হবে? আমি যদি যাই তুমি যাবে আমার সঙ্গে? টুল ছিঁড়ে বুকে হেঁটে কুটির থেকে বেরোলো আমসলো পোগাস। বোধহয় চারপাশ দেখতেই গেল। ফিরে এসে বলল, রাতটা পরিষ্কার, তবে দূরের আকাশে ঝড়ের মেঘ। ঝুলু রীতি অনুযায়ী বলা কথাগুলো থেকে বুঝলাম এখানে কথা বলা নিরাপদ, তবে ভবিষ্যতে বিপদের ভয় রয়েছে। আমসলো পোগাস বলল, মাকুমা যান, আমরা জাদুকর জিকালির নিরাপদ ছায়াতলে কি বলেন? হতে পারে, তবে এখানে কথা হচ্ছে পুরুষে পুরুষে। তা অন্য কারো জানার কথা নয়, অন্তত আমার কাছ থেকে জানবে না। যা বলার তাড়াতাড়ি বলো আমসলো পোগাস, ক্লান্তি লাগছে, ঘরে ফিরে শুয়ে পড়ব। আমি শুধু এটুকু বলবো, আমার বাবা, যার বাবার চেয়ে বড়, সে এখন দেশের ক্ষমতায় বসেছে। আমি তাকে ক্ষমতা থেকে হটাতে চাই। এরকম ছোট সর্দার থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। তাছাড়া জিকালি আছে আমার সাথে। বর্তমান রাজপরিবারকে ঘৃণা করে সে। রাজা আর আমি একই বংশের হলেও সে আমাকে পছন্দ করে না।
সবসময় ওই পরিবারের বিরোধিতা করেছি। আর এখন দেখা যাচ্ছে কোনো এক রাগী মেয়ে মানুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাজার কানে সব তুলে দিয়েছে সে। আজ হোক কাল হোক বা এক সপ্তাহ পর আমাকে খুন করতে পাঠানো হবে লোক। কিন্তু এ নিয়ে টু শব্দ চলবে না। কে বিশ্বাস ভঙ্গ করেছে আমসুলোপোগাস? মনে হয় মোনাজি। মাকু মাজান। লাউসটাও। মোনাজি ওর উপর মায়াজাল বিছিয়েছে। লাউসটা আমার রক্ত সম্পর্কের ভাই, কিন্তু তা ভুলে গেছে। লাউসটা অনেক আগে থেকেই মোনাজিকে ভালোবাসে। এখন মোনাজিকে পেতে চাইছে। সে সঙ্গে পেতে চাইছে কুঠার জাতির সর্দারি। আপনি তো আধারে দেখেন। এখন বলুন মাকুমা যান, আমার কি করা উচিত? এক মুহূর্ত ভেবে বললাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম তো এই লাউসটাকে কিছুদিন সর্দারি করতে দিয়ে উত্তর দিকে রওনা হতাম। সেক্ষেত্রে রাজার তরফ থেকে কোনো বিপদ এলে তা সামলাবে লাউসটা। রাজাকে এসে বোঝাতে পারবে কুঠার জাতির দোষ নেই, তুমি তাদের ছেড়ে বহুদূরে চলে গেছো। দারুণ বুদ্ধি মাকুমা যান। জিকালির তালি সমান আপনাকে বুদ্ধি দিয়েছে। সত্যি যদি উত্তর দিকে রওনা হই তো কে বলবে আমি ষড়যন্ত্র করেছি? তার উপর আমার জায়গায় বসাবো আমার প্রতিদ্বন্দ্বীকে। সর্দারি ছেড়ে ব্যক্তিগত কাজে চলে যাব। তার মানে আমি দেশের ক্ষমতা নিতে ব্যস্ত নই। বেশ মাকুমা যান, এবার বলুন আপনার অভিযানের কথা। কিছুক্ষণ আগেও নিশ্চিত ছিলাম না জিকালির কথা মতো মায়াবী রানীর খোঁজে অজানা দেশে অভিযানে যাব, এখানে আসব বা আমসুলো পোগাসকে এসব বলবো। কিন্তু হঠাৎ মনে হলো আমার যাওয়া উচিত। উদ্গ্রীব আমসুলো পোগাসকে খুলে বললাম কিভাবে রওনা হব। আমি থামার পর আমসুলো পোগাস বলল, আপনি হয়তো অবাক হবেন যে কালো মানুষ হয়েও কেন একই প্রশ্ন আমার মনে জেগেছে। আমি আমার এক বোনের কথা জানতে চাই। আমার বউ ছিল সে। ওকে সবার চেয়ে বেশি ভালোবাসতাম, আজও বাসি। আরও জানতে চাই আমার এক ভাই কেমন আছে। সে আমার সঙ্গে ডাইনির পাহাড়ে শিকার করত। ওখানে ভয়ঙ্কর এক লড়াইয়ে মারা পড়ে। কখনো তার নাম মুখে আনি না আমি। সবসময় আমার সেই বউ আর ভাইয়ের কথা মনে পড়ে। রাতে তাদের স্বপ্নে দেখি। মরণের পর তারা কেমন আছে জানতে ইচ্ছে হয়। আমি সত্যিকার যোদ্ধার মতো সম্মানের মরণ চাই। তারপর তাদের সঙ্গে দেখা হবে কি না তা জানতে স্বাদ হয়। আমার কথা কে বুঝেছেন? কি বুঝেছেন মাকুমা যান? মাথা দোলালাম। আমসুলোপোগাসের চাহিদা আমারই মতন, কাজেই না বোঝার কিছু নেই। আমসুলোপোগাস বলল, হতে পারে মরণের পর আর কোনো জীবন নেই। সবই কানের কাছে ফিসফিস করা অর্থহীন বাতাস। দূর থেকে দূরে নিঃশেষিত চকিত হাওয়া। কিন্তু আমাদের এই অভিযান হবে দারুণ। হয়তো আমরা লড়াইয়ে সুযোগ পাব। সবাই জানে আপনি কোনো অভিযানে গেলে সেখানে বিপদ ঘটে, লড়াই হয়। তাছাড়া জিকালি চাইছে আমি কিছুদিনের জন্যে জুলুদেশ ছেড়ে চলে যাই। ফাঁদে পড়া শিয়ালের মতো মরতে চাই না। মরতে চাই সত্যিকার যোদ্ধার মতো লড়াই করে। কাজেই আমার তো যাওয়াই উচিত। শেষ কথা হিসেবে বলবো, আমার মেজাজ গরম হলেও কথা আপনাকে স্বীকার করতে হবে, বিপদের সময় আমরা কাপুরুষের মতো একে অন্যকে ফেলে যাব না। তবে আপনার ওই হলুদ কুকুরটার ব্যাপারে এমন নিশ্চিত হয়ে বলতে পারছি না। হ্যান্সের পক্ষ টানতে হলো। তাহলে আমি ওর হয়ে বলছি, খাঁটি মানুষ সে। মদ গিলে মাতাল না হলে খুব চতুরও। এবার আমরা অভিযানের পরিকল্পনা করতে বসলাম। ঠিক করে ফেললাম কবে কখন আবারও দেখা হবে। নিজের কুটিরে ফিরতে অনেক রাত হলো। দেরি না করে ঘুমিয়ে পড়লাম।